আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। ইরানে যে সরকার বিরোধী বিক্ষোভ হচ্ছিল সেটা ব্যর্থ হয়ে গেছে এবং এই বিক্ষোভটা কার্যত থেমে গেছে। গত ৭২ ঘন্টায় আর কোনো ধরনের বিক্ষোভ দেখা যায়নি। তবে ইন্টারনেট পুরোপুরি চালু হয়নি এবং এটা চালু না হওয়ার ফলে বেশ কিছু গুজব রয়েছে। মৃত্যুর সংখ্যা নিয়ে বিরাট ধরনের একটা গুজব রয়েছে এবং পশ্চিমা গণমাধ্যমগুলো তারা অনেক ধরনের আজগুবি রিপোর্ট পেশ করছে। যেমন একটা মার্কিন গণমাধ্যম সিবিএস তারা বলছে যে ইরানে এই যে চলমান ২ সপ্তাহ ধরে যে বিক্ষোভ হলো তাতে ২০,০০০ লোক নিহত হয়েছে। তো এর পক্ষে তারা কোনো তথ্য প্রমাণ হাজির করতে পারেনি। তো বিক্ষোভের আড়ালে যারা দাঙ্গাকারী চক্র ছিল, যারা দাঙ্গা ছড়াচ্ছিল সেই চক্র ইরানি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে এবং এদের অনেককেই এখন টেলিভিশনের সামনে হাজির করা হচ্ছে। তারা স্বীকারোক্তি দিচ্ছে, স্টেটমেন্ট দিচ্ছে এবং বিদেশি যারা এজেন্ট ছিল আমেরিকা, ইসরাইল তাদের অনেকে ধরা পড়েছে এবং ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে তারা এই বিক্ষোভ চলাকালীন অবস্থায় অস্ত্র বিতরণ করছিল। তো ইরানের যিনি প্রধান বিচারপতি রয়েছেন তিনি তাদের দ্রুত বিচার করার অঙ্গীকার করেছেন। ইতিমধ্যেই তাদের বিচার কাজটাও সম্পন্ন হয়েছে এবং অনেককে আজকালের মধ্যে মৃত্যুদণ্ড তাদের কার্যকর করা হতে পারে এবং ইরানের এই বিচার বিভাগ তারা বলছে যে তাদের রাষ্ট্রীয় আইন অনুযায়ী এসব দুষ্কৃতিকারীরা তারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে, সেই একটা আইনে তারা শাস্তি পাবে। তো এটা নিয়ে এখন জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং খোদ যুক্তরাষ্ট্র তারা ভীষণ অখুশি হয়েছে এবং তারা ইরানের উপরে চাপ প্রয়োগ করছে এবং যুক্তরাষ্ট্র বেশ সরাসরি হুমকি দিচ্ছে। তো এই যে বিক্ষোভটা ব্যর্থ হয়ে গেল এবং এটা ইরানের সেই সরকার পরিবর্তনের একটা স্বপ্ন দেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, সেটা ব্যর্থ হয়ে যাওয়াতে এখন ডোনাল্ড ট্রাম্প ভীষণ তিনি ক্ষুব্ধ হয়েছেন, রাগান্বিত হয়েছেন। এখন তিনি এই একটা দ্বিতীয় যে অপশন তার হাতে রয়েছে, সরাসরি হামলা চালিয়ে ইরানের রিজিম চেঞ্জ করা, তো সেই অবস্থায় এখন তিনি উপনীত হয়েছেন। তো সর্বশেষ যে অবস্থাটা ইরানের যে সংবাদটা সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের ইরান ত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছে এবং আরও অন্যান্য ইউরোপীয় দেশও কার্যত একই ধরনের আহ্বান জানিয়েছে। তো আরও একটা বড় ঘটনা ঘটেছে যে ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি তার সঙ্গে যুক্তরাষ্ট্রের বা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা বিশেষ দূত একজন উইটকফ, তো তার সাথে একটা আলোচনা অনেক দিন যাবৎ চলছিল। তো এখন সেই আলোচনার যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে, তার সাথে আর কোনো আলোচনা হচ্ছে না। ওদিকে কাতারে যে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, বিমান ঘাঁটি রয়েছে আল উদায়েদ শহরে, তো সেই বিমান ঘাঁটি থেকে মার্কিন সৈন্য সামন্ত এবং বেশ কিছু স্টাফদেরকে সেখান থেকে সরে যাওয়ার বা সেই স্থান ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। আর এদিকে ইসরায়েলের মিলিটারি তারা পূর্ণ একটা সতর্কতা জারি করেছে, তারাও যুদ্ধের জন্য একটা প্রস্তুতি নিয়ে রেখেছে। যে কোনো সময় এই যুদ্ধটা বাধলে ইসরায়েলের উপরে হামলা হবে। তো এসব দেখে মনে হচ্ছে যে এই মার্কিন হামলা ইরানের উপরে এটা প্রায় আসন্ন এবং এটা যে কোনো সময় হতে পারে। তো এইদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে তিনি বলেছেন যে ইরান পূর্ণ শক্তি নিয়ে তার জবাবটা দেবে এবং শেষ রক্তবিন্দু পর্যন্ত মার্কিন হামলার বিরুদ্ধে তারা লড়াই করবে। তো এদিকে আইআরজিসির যিনি কমান্ডার রয়েছেন তিনি বলেছেন যে ইরানি সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে এবং পূর্ণ মাত্রার যুদ্ধ প্রস্তুতি তারা নিয়ে রেখেছে। এবং তিনি আরও বলেছেন যে গত জুন মাসে যে ১২ দিনের যুদ্ধ হয়েছিল সেখানে তাদের যে পরিমাণ মিসাইল ভান্ডার ছিল তার চেয়ে এটা এখন বৃদ্ধি করা হয়েছে এবং যুদ্ধ সক্ষমতা আরও বাড়ানো হয়েছে। তো এর আগে আমরা গত ২৮ ডিসেম্বর থেকে দেখছিলাম প্রায় এই ১৪ জানুয়ারি পর্যন্ত এই গত ১৫-১৬ দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ক্রমাগতভাবে এই ইরানের উপরে হুমকি এবং হামলার উস্কানি দিয়ে যাচ্ছিলেন এবং সর্বশেষ তিনি ইরানের এই বিক্ষোভ যে চালিয়ে যাবার এখনও তিনি আহ্বান জানিয়েছেন, যদিও আর বিক্ষোভ হচ্ছে না। তিনি পুনরায় জনগণকে রাস্তায় নামার জন্য এবং ইরানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দখলে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন এবং তিনি বলছেন যে তিনি ইরান জয় করবেন, এটা তার অঙ্গীকার। তো এইভাবে ডোনাল্ড ট্রাম্প একটা তার মনোভাব প্রকাশ করেছেন। আর এদিকে ডোনাল্ড ট্রাম্পকে এই ইরানের হামলার উপরে যে যথেষ্ট উৎসাহ দিচ্ছে বেশ কিছু রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় দলের সিনেটররা, কংগ্রেসম্যানরা তারা ডোনাল্ড ট্রাম্পকে ইরানের উপরে হামলা করার জন্য যথেষ্ট প্ররোচনা দিচ্ছেন এবং তবে অবশ্য কেউ কিছু সিনেটর, কিছু কংগ্রেসম্যান তারা বিরোধিতা করছেন ইরানে হামলা করবার ব্যাপারে।
এদিকে যথারীতি ইসরায়েল তারা বেশ উস্কানি দিয়ে যাচ্ছে এবং ইসরায়েলের ইন্ধনে মোটামুটি ডোনাল্ড ট্রাম্প বেশ ফুলে ফেঁপে উঠেছেন ইরানে হামলা করবার বিষয়ে। আর তবে সবচেয়ে আশ্চর্যের যে বিষয়টা হলো, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তিনি এক বিবৃতির মাধ্যমে ইরানের এই রিজিম চেঞ্জ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। তো এখানে একটা ক্ষোভের কারণ হলো ইরানের প্রতি ইউক্রেনের, সেটা হলো এই রুশ ইউক্রেন যুদ্ধ। ইরানের যে আত্মঘাতী ড্রোন রয়েছে শাহেদ 3 সেগুলো ইরান সাপ্লাই করেছিল রাশিয়ার কাছে। এ কারণে একটা বড় ক্ষোভ রয়েছে। তো এইদিকে বরাবরের মতো ইউরোপীয় ইউনিয়নকে আমরা দেখতে পেলাম এবং ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ, প্রায় সকল দেশ, তারা ইরানের এই বিক্ষোভ দমনকে কঠোর নিন্দা জানিয়েছে, বল প্রয়োগের নিন্দা জানিয়েছে এবং ওই সিবিএস রিপোর্টটাকে তারা একটা হাতিয়ার বানিয়েছে যে একটা বড় ধরনের গণহত্যা হয়েছে। তো এই কারণে ইউরোপীয় ইউনিয়নের বা ইউরোপের বেশিরভাগ দেশ তারা তাদের দেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় এবং তীব্র প্রতিবাদ জানায়। এই সমস্ত দেশের মধ্যে রয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, এরকম আরও অনেকগুলো দেশ রয়েছে। এদের সাথে ওই দিক থেকে কানাডা যোগ দিয়েছে, তাদের সাথে অস্ট্রেলিয়াও সে একই কাজ করেছে। আর বরাবরের মতো আমরা দেখতে পাই যে বেশ কিছু নোবেলজয়ী নারী তারা বিরোধিতা করে থাকেন ইরানের এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে। এদের মধ্যে এই নোবেলজয়ী ইরানি নাগরিক শিরিন এবাদি, এদিকে যে পাকিস্তানের মালালা ইউসুফজাই, তারাও একটা কঠোর নিন্দা জানিয়েছেন। তো এটা নতুন কিছু নয়, এরা প্রায় এই ধরনের কাজগুলো করে থাকে। তো ইরান এই পশ্চিমা দেশগুলোর এই প্রতিক্রিয়া যে ব্যক্ত করেছে, তারা তাদেরকে ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিচারিতা বলছে। এর কারণ হচ্ছে যে ইরান বারবার যুক্তি দিচ্ছে যে গাজায় কয়েক হাজার মানুষ নিহত হলো এবং লক্ষাধিক মানুষ হতাহত হলো। তো ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে ঠিক ইউরোপীয় ইউনিয়ন এই কাজগুলো করে না বা কোনো প্রতিক্রিয়া দেখায় না। তো সবচেয়ে এখানে বড় যে তাদের ডাবল স্ট্যান্ডার্ড রয়েছে সেটি হলো যে এই যে অর্থনৈতিক কারণে যে বিক্ষোভটা ইরানে চলতে থাকলো বা প্রায় এই ধরনের বিক্ষোভ হয়ে থাকে অর্থনৈতিক কারণে, 1979 সালের পর থেকে বেশ কয়েকবার এই ধরনের বিক্ষোভ হয়েছে। তো এই অর্থনৈতিক সংকটের মূলে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের, তারা যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ইরানের উপরে সেই 47 বছর ধরে। তো এটাই একটা মূল কারণ। তো ইরানের জনগণের প্রতি যদি তাদের এতই দরদ থাকে তাহলে তারা কিন্তু এই অবরোধগুলো তুলে নিতে পারে এবং এই অবরোধের কারণে 47 বছর যাবৎ কিন্তু হাজার হাজার ইরানি শিশু, নারী এবং বৃদ্ধ অনেকেই খাদ্য অভাবে বা চিকিৎসা অভাবে মৃত্যুবরণ করেছেন। তো এইদিকে এই সমস্ত ইউরোপীয় ইউনিয়ন বা অস্ট্রেলিয়া, কানাডা তারা যতই পাশে থাক যুক্তরাষ্ট্রের, চীন এবং রাশিয়া তারা ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপের ভীষণ বিরোধিতা করছে এবং তারা কড়া প্রতিবাদ জানিয়েছে। চীন ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে এবং চীন আরও একটি বিষয় খুব তীব্র সমালোচনা করেছে। ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা দিয়েছেন যে ইরানের সাথে যারা ব্যবসা বাণিজ্য করে বা ইরানি পণ্য কেনে সেখানে আরও 25% শুল্ক আরোপ করা হবে। তো চীন বলছে যে সে তার স্বার্থ রক্ষা করে চলবে এবং এইটা সে মানবে না। তো এখানে একটি বিষয় উল্লেখ করবার আছে, সেটি হচ্ছে যে ইরানের যে 80% তেল সেটা চীন কেনে বা চীনে রপ্তানি হয় এবং চীন বাজার মূল্যের চেয়ে 30% প্রায় সস্তায় এই তেলটা কেনে এবং পেমেন্টটাও যে মূল্য পরিশোধ এটা বাকিতে করে, 1 থেকে 1.5 বছর বাকিতে করে। সুতরাং চীন এই অ্যাডভান্টেজটা হারাতে চাইবে না। তাছাড়া চীনের সাথে ইরানের 25 বছর মেয়াদি একটি অর্থনৈতিক চুক্তি রয়েছে। চীনের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প রয়েছে সেটিও ইরানে তারা সম্প্রসারিত করতে চায় এবং সে ব্যাপারে অনেকগুলো কাজ রয়েছে। তো সুতরাং চীন একটা ইরানের অন্তরঙ্গ বন্ধু বা অর্থনৈতিক স্বার্থ রয়েছে। এদিকে তারাও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে। ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তারা এই মার্কিন হস্তক্ষেপের তীব্র নিন্দা করেছে এবং তারা স্পষ্ট জবাব দিয়েছে যে রাশিয়া যে কোনো মূল্যে ইরানের সাথে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাবে। তো আমরা এই রাশিয়াকেও দেখছি যে তারা ইরানের সাথে সামরিক এবং বাণিজ্যিক বা অর্থনৈতিক বহুমুখী চুক্তি তারা করেছে এবং এই সম্পর্কটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজারবাইজানকে ব্যবহার করে রাশিয়া ইরানের অভ্যন্তরে তেল গ্যাস পাইপলাইন স্থাপন করেছে। এছাড়া এই মধ্য এশিয়া জুড়ে যে একটা রেলওয়ে ট্রান্সপোর্ট এবং রাশিয়ার সাথে ইরানের রেল যোগাযোগ বা রেল ট্রানজিট, এই চুক্তিটাও এগিয়ে গিয়েছে এবং এটাও বাস্তবায়নের পথে রয়েছে। তো সুতরাং এই কারণে রাশিয়া ঘোষণা দিয়েছে যে তারা যতই মার্কিন নিষেধাজ্ঞা থাক সেই নিষেধাজ্ঞা তারা মানবে না। তো এই 12 দিন
এর যে ইরান ইসরায়েলের যে যুদ্ধটা গত জুন মাসে আমরা দেখেছিলাম, তো এরপর থেকে ভাবা হচ্ছে যে চীন এবং রাশিয়া ইরানকে যথেষ্ট পরিমাণের আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম দিয়েছে, যাতে এই মার্কিন বা ইসরায়েলি মিসাইলগুলোর হামলা ঠেকানো যায়। বিশেষ করে ইরানের জন্য সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে F-35 জঙ্গি বিমান, যেটা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ব্যবহার করে। তো এর প্রযুক্তিটা ইরানের কাছে নাই ঠেকানোর এই হামলাটা। তো এখন যদি এই রাশিয়া এবং চীন এই দুই দেশের সামরিক সরঞ্জাম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার এটা যদি ব্যবহার করে যদি ইরান যদি কয়েকটি F-35 বিমান ভূপাতিত করতে পারে, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভীষণ ভয় পেয়ে যাবেন এবং যুদ্ধের মোড় পরিবর্তন হয়ে যাবে। তো ডোনাল্ড ট্রাম্পের যে ভয়টা হলো, তিনি ভয় পাচ্ছেন যে ইরানের ভূখণ্ডকে ব্যবহার করে চীন তার অস্ত্রের পরীক্ষা করে বসতে পারে, এবং সেই ক্ষেত্রে যদি দেখা যায় F-35 বিমান বা কিছু আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম এগুলো ভূপাতিত হচ্ছে, তখন এই যুক্তরাষ্ট্রের জারি-জুরি সব শেষ হয়ে যাবে। যেমন গত বছরের মে মাসে আমরা দেখেছিলাম 4 দিনের ভারত পাকিস্তান যুদ্ধে ভারত আক্রমণ করতে গিয়ে এই ইলেকট্রনিক ওয়ারফেয়ারে চীনের পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল। তো এটা ডোনাল্ড ট্রাম্পের একটা ভয় রয়েছে। তো ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় ভয় হলো যে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো যে কোনো সময় এই ইরান হামলা করতে পারে যদি যুদ্ধ বেঁধে যায়। তো ইরান যদি আক্রান্ত হয়, তাহলে এই ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তাছাড়া হরমুজ প্রণালী বন্ধ হবে, এবং হরমুজ প্রণালী বন্ধ হলে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ভীষণ একটা বাধাগ্রস্ত হবে এবং যুক্তরাষ্ট্র তাতে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং ইরানে হামলার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প এখনও দ্বিধাগ্রস্ত রয়েছেন, কখনো তিনি এগিয়ে যাচ্ছেন, কখনো পিছিয়ে যাচ্ছেন। এছাড়া আরও একটি তার দ্বিধাগ্রস্ত হবার কারণ রয়েছে, ইরান আক্রমণ করলেই যে ইরানের রিজিম চেঞ্জ হয়ে যাবে, ঠিক এরকম না। তো ইরানের বিক্ষোভটা ছিল কোনো নেতাবিহীন, লিডারলেস, কোনো নেতৃত্ব ছিল না বা কোনো নির্দিষ্ট নেতা ছিল না, এবং ইরানের কোনো বিরোধী দলও নাই। সুতরাং বিক্ষোভে ইরানের এই রিজিম চেঞ্জটা সম্ভব হয়নি। এখন এই সরাসরি হামলার মাধ্যমে সেটা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। তো ডোনাল্ড ট্রাম্প মূলত একটা সুযোগের অপেক্ষায় আছেন। তিনি ইরানি সেনাবাহিনীর কোনো বিশ্বাসঘাতক যদি পেয়ে যান এবং তার নেতৃত্বে যদি বিদ্রোহ করে খমেনিকে উৎখাত করা যায়, যেরকমটা ভেনিজুয়েলায় মাদুরোকে করা হয়েছে সেনাবাহিনীর বিশ্বাসঘাতকতার কারণে, তো এরকম একটা সুযোগ পেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো হামলা করার জন্য তড়িৎ সিদ্ধান্ত নেবেন। তো এইটা যদি না হয়, তাহলে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে হামলা করে ফায়দা হাসিল করা বেশ কঠিন কাজ। তবে কার্যত যেটা মনে হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো ইরানের সুনির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে তিনি টার্গেট করতে পারেন, IRGC বা অন্যান্য কিছু নিরাপত্তা বাহিনীর উপরে। তবে যতই সুনির্দিষ্টভাবে কোনো নির্দিষ্ট জায়গায় টার্গেট করুক না কেন, যুদ্ধ কিন্তু একবার শুরু হলে সেটা বিস্তৃত আকার ধারণ করে এবং একটা পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ লাভ করে। তো এইদিকে আমরা দেখতে পেলাম যে ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করছেন বা তাকে আটকাতে চাচ্ছেন বা সমঝোতার একটা চেষ্টা করছেন কাতার, আরব আমিরাত, তুরস্ক, পাকিস্তান, এই সমস্ত দেশগুলো এগিয়ে এসেছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন, কাতারের, আরব আমিরাতের সবাই এরা কথা বলেছেন। তুরস্ক ইরানের নাক গলাতে ইসরায়েলকে হুঁশিয়ারি করে দিয়েছে। কাতার বলছে যে যদি হামলা হয় তাহলে পুরো অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়বে। আরব আমিরাত বলছে যে এই তাদের যে খাদ্য সমস্যা, এটা তারা ইরানি কৃষিপণ্য আমদানি করে তারা মিটিয়ে থাকে, তাদের অবস্থা কি হবে। তো এই দেশগুলো মূলত চাইছে না। বিশেষ করে পাকিস্তানের এখানে একটা ভূমিকা রয়েছে, যেহেতু যুক্তরাষ্ট্রের সাথে তার সম্পর্কটা ভালো। তো ইরান অস্থিতিশীল হলে প্রতিবেশী দেশ হিসাবে পাকিস্তানও ক্ষতিগ্রস্ত হবে, এবং পাকিস্তানে 25 থেকে 30% শিয়া জনগোষ্ঠীর বসবাস রয়েছে। সুতরাং ওই যুদ্ধের পরবর্তী যে ঢেউটা, সেটা পাকিস্তানের বেলুচিস্তান সীমান্তে আশ্রে পড়বে, যেটা পাকিস্তানের জন্য খুব বিপর্যয়কর। সুতরাং এসব বিবেচনায় পাকিস্তানও একটা সমঝোতার দৃশ্য কল্পনা করছে। সৌদি আরবেরও তাদের সম্মতি রয়েছে। সৌদি আরব এইমাত্র কেবল ইয়েমেনে তাদের দখলটা নিয়েছে, এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিটা সৌদি আরব নতুন করে সাজাচ্ছে, এবং সৌদি আরব তার অর্থনৈতিক উন্নয়নের জন্য বেশ পরিশ্রম করছে। সৌদি আরব যুদ্ধ চায় না। সুতরাং ডোনাল্ড ট্রাম্প যতই এই যুদ্ধের রণডঙ্কা বাজাক না কেন, আড়ালে তাকে অনেকগুলো কূটনৈতিক তৎপরতা তিনি চালু রেখেছিলেন, যদিও এখন বলা হচ্ছে যে তিনি এটা কাট অফ করেছেন, কিন্তু এটা কতটুকু সত্যি সেটা দেখবার বিষয় আছে। তো এর আগে আমরা দেখেছিলাম যেটা ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, আব্বাস আরাগচি, তিনি বলেছিলেন যে সংলাপের জন্য প্রস্তুত রয়েছে ইরান, আবার যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছেন। সুইজারল্যান্ডের মধ্যস্থতায় একটা সংলাপ
চলছে। তো এখন সেটি যদি ভেঙে যায় তাহলে এই চূড়ান্তভাবে যে ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিচ্ছেন, তো এই পর্যায়ে সমঝোতাটাতে নিয়ে যেতে পারে। এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে তুরস্ক, কাতার, সৌদি আরব, আরব আমিরাত, পাকিস্তান, ওমান, এইসব দেশগুলোর তৎপরতায় একটা সমঝোতার রাস্তা খুলতে পারে। তো এখানে একটা মনে রাখবার বিষয় হলো যে ডোনাল্ড ট্রাম্পের মূল লক্ষ্যটা হচ্ছে ইরানে হামলা চালিয়ে কিন্তু রিজিম চেঞ্জ করা না। তার লাভ মূলত তিনি খুঁজতে চাইবেন অর্থনৈতিকভাবে, বাণিজ্যিকভাবে যুক্তরাষ্ট্র কী পাচ্ছে। তো সুতরাং সেদিক থেকে চিন্তা করলে দেখা যায় যে এই ধরনের কোনো আলোচনার বা অর্থনৈতিক কোনো বিষয়াবলী যদি থাকে যদি যুক্তরাষ্ট্রের প্রাপ্তিতে, তাহলে হয়তো যুদ্ধটা নাও ঘটতে পারে। আর যদি ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করেই বসেন, তাহলে পুরো অঞ্চলে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়বে, এটা বোঝাই যাচ্ছে, যা কারো জন্যই মঙ্গলজনক হবে না এবং এটা এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধেরও সূচনা করতে পারে। তো আমরা শেষ পর্যন্ত দেখব, যদি যুদ্ধটা বেঁধেই যায় তাহলে আমরা এর সর্বশেষ আপডেটগুলো আপনাদেরকে অবহিত করতে থাকব। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।